কেমিস্ট্রি বিগিনারের জন্য এখনকার টপিক কেমিক্যাল চেঞ্জ এবং রিয়াকশান। কেমিক্যাল চেঞ্জকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে দু ধরনের চেঞ্জ আমরা অবজার্ভ করব। একটা হলো ফিজিক্যাল চেঞ্জ আর একটা হলো কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যালকে বাংলায় বলা হয় ভৌত আর কেমিক্যালকে রাসায়নিক। ফিজিক্যাল চেঞ্জ কি? মনে করো আমাদের আর্থ থেকে ওয়াটারগুলো ভেপার হয়ে চলে গেল, আবার অবজার্ভ করব সেই ভেপারটা আবার ওয়াটারে কনভার্ট হয়ে যাবে বৃষ্টি আকারে। বা মনে করো তোমার কাছে খানিকটা আইস রয়েছে, আইসটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিলে, রুম টেম্পারেচারে, দেখবে আইসটা দেখবে গলে জলে পরিণত হয়ে গেছে। আবার ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে আবার আইসে কনভার্ট হবে। তার মানে যদি কোনো চেঞ্জ আবার আগের জায়গায় রিটার্ন চলে আসে তাকে তখন আমরা বলবো ফিজিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ কি? কেমিক্যাল চেঞ্জের একটা এক্সাম্পল দিলাম, কার্বন প্লাস O2 মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। যেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল তুমি তাকে কার্বনে কনভার্ট করতে কিন্তু পারবে না অত সহজে। তো যে চেঞ্জ পার্মানেন্ট তাকে আমরা বলি কেমিক্যাল চেঞ্জ। এবার এই যে কেমিক্যাল চেঞ্জ, এই চেঞ্জকে দুভাগে ডিভাইডেড করা যায়। একটা হলো রিভার্সেবল আর একটা হলো ইরিভার্সেবল। রিভার্সেবল আর ইরিভার্সেবল মানে কি? মনে করো আমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি। সো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে পাবো ক্যালসিয়াম অক্সাইড আর একটা হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস আকারে বাইরে বেরিয়ে চলে যাবে। মানে এই যে বেরিয়ে চলে গেল আমার কন্টেনারের মধ্যে, মানে যে কন্টেনারে আমি হিট করেছিলাম ক্যালসিয়াম কার্বনেটকে, সেখানে আমি দেখব শুধুই ক্যালসিয়াম অক্সাইড এখন পড়ে রয়েছে, কারণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে গেছে। কিন্তু যদি আমি এরকম রিয়াকশানটা করতাম, এখানে যদি আমি যে রিয়াকশানটা দেখাচ্ছি, মনে করো N2 + O2 NO তৈরি হচ্ছে, এটাকে আমি একটা ক্লোজ করে রেখে দিলাম কন্টেনারটা। এটা যেমন ওপেন রেখেছিলাম, এটা যেমন ক্লোজ করলাম। তাহলে যে NO তৈরি হয়েছে সেই NO আবার জোড়া লেগে N2 + O2 তৈরি হতে পারে। অর্থাৎ যে রিয়াকশান লেফট থেকে রাইটের দিকে যেতে পারে এবং রাইট থেকে লেফটের দিকে আসতে পারে সেই রিয়াকশানকে আমরা বলি রিভার্সেবল রিয়াকশান। এটা হবে রিভার্সেবল রিয়াকশান। আর যে রিয়াকশান একেবারে লেফট থেকে রাইটের দিকে চলে যায় সে কিন্তু আবার এই দিক থেকে এই দিকে আসতে পারে না, বিকজ খোলা অবস্থায় রেখেছো, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে গেছে, কার্বন ডাই অক্সাইডই নেই যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে সেটা জোড়া লেগে আবার ক্যালসিয়াম কার্বনেট হবে। সেই রিয়াকশানকে আমরা বলবো ইরিভার্সেবল রিয়াকশান। সব কেমিক্যাল চেঞ্জ পড়বার সময় তোমাকে রিভার্সেবল এবং ইরিভার্সেবল রিয়াকশান সম্পর্কে সঠিক নলেজটা থাকা দরকার। এবার আমরা যদি আসি যে আমরা যদি এই কেমিক্যাল চেঞ্জটাকে যদি কোনো একটা টার্ম দিয়ে ডিভাইডেড মানে বলি, যে টার্ম মানে এটাকে কিভাবে মিনিং করা যায় না, এ থেকে মনে করো বি তৈরি হচ্ছে, তার মানে এ হলো তোমার কাছে রিঅ্যাক্ট্যান্ট এবং বি হলো তোমার কাছে এখানে প্রোডাক্ট। ওকে, সাধারণভাবে তোমার বইতে দেখবে সমান সমান চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো যদি কোনো রিয়াকশানে রিঅ্যাক্ট্যান্ট রিয়াকশান করে প্রোডাক্ট তৈরি করে এবং যারা লেফট সাইডে রয়েছে তাদেরকে আমরা বলবো রিঅ্যাক্ট্যান্ট এবং রাইট সাইডে যারা রয়েছে তাদেরকে বলবো আমরা প্রোডাক্ট। আমি একটা এক্সাম্পলে আসি। মনে করো HCl + NaOH। সো রিয়াকশান করলে কি তৈরি হবে? NaCl + H2O তৈরি হয়। ওকে, এখন এই রিয়াকশানটার দিকে যদি ফোকাস করো তাহলে লেফট সাইডে কারা রয়েছে? এরা রয়েছে। তার মানে এখানে এটা হলো একটা রিঅ্যাক্ট্যান্ট, এটা হলো একটা রিঅ্যাক্ট্যান্ট, এবং রাইট সাইডে এই দুটো রয়েছে। তার মানে এইটা হলো তোমার কাছে একটা প্রোডাক্ট, এটা হলো তোমার কাছে প্রোডাক্ট।
সো রিঅ্যাক্ট্যান্ট রিয়াকশন করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করে। এখন এর প্রসিডিওরটা কি, মানে কিভাবে এই প্রোডাক্টটা তৈরি হয়, প্রসিডিওর যদি আমরা আসি, এই প্রসিডিওরটা কি? মনে করো আমি একটা সিম্পল রিয়াকশন নিলাম, N2 প্লাস O2 মিলে মনে করো তৈরি হচ্ছে 2NO। ওকে, সো যদি আমি N2-র স্ট্রাকচার দেখি, N ট্রিপল বন্ড N, এটা হলো N2-র স্ট্রাকচার। যদি O2-র স্ট্রাকচার দেখি, O ডবল বন্ড O, O2-র স্ট্রাকচার। আর যদি NO-র স্ট্রাকচার দেখি, N ডবল বন্ড O থাকে। সো তুমি বুঝতেই পারছো এখানে N2 প্লাস O2 থেকে যখন NO তৈরি হয়েছে তখন N2-র বন্ড ব্রেক করতে হয়েছে, O2-র বন্ড ব্রেক করতে হয়েছে, তার মানে এটা তোমাকে ব্রেক করতে হয়েছে। এবং ব্রেক করার জন্য বাইরে থেকে তুমি এনার্জি দিয়েছো, কারণ এনার্জি না দিলে বন্ড ব্রেক হয় না। সো এই বন্ডটা ব্রেক হয়েছে এবং তুমি তাকিয়ে দেখো NO তৈরি হয়েছে। NO এই বন্ডটা কি হয়েছে, এটা নিউ বন্ড তৈরি হয়েছে, তোমার কাছে ফরমেশন হয়েছে। আর কোনো বন্ড ব্রেক করবার জন্য যদি এনার্জি দিতে হয় বাইরে থেকে, তাহলে বন্ড যদি কোনোভাবে ফর্ম করে বা তৈরি হয় তখন সেখান থেকে তোমার এনার্জি রিটার্ন আসবে। সো এইটা হলো তোমার কাছে একেবারে বেসিক জায়গা, যে কোনো একটা বন্ড ব্রেক হয় এবং ব্রেক হওয়ার পর নতুন একটা বন্ডের ফরমেশন হয়ে থাকে। ওকে, এবার যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি, মানে একটা রিয়াকশানকে, যে এই যে বন্ড ব্রেক হচ্ছে, নতুন বন্ড যে ফর্ম হচ্ছে, এই জিনিসটাকে যদি আমি একটা রিপ্রেজেন্ট করবার চেষ্টা করি, তখন একটা ইকুয়েশন দিয়ে আমাকে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হয়। যেমন একটা দিচ্ছি, তার মানে আমার কাছে এবার যে জিনিসটা আছে সেটা হলো রিপ্রেজেন্টেশন। মানে আমি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট কি করে করব না, রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ইকুয়েশন। ইকুয়েশন দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করব। যেমন একটা রিয়াকশন আমি দেখাচ্ছি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস 2HNO3 রিয়াকশান করছে, রিয়াকশান করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করেছে এবং ওয়াটার তৈরি করেছে। সো বুঝতেই পারছো এখানে এরা হলো রিয়াক্ট্যান্ট, এটা হলো প্রোডাক্ট, এবং তুমি ইকুয়েশনটাকে সমান সমান সাইন দিচ্ছ, দিয়ে রিয়াকশানটাকে কমপ্লিট করছো। তো রিপ্রেজেন্টেশন যে কোনো কেমিক্যাল রিয়াকশানকে আমরা বলতে পারি একটা ইকুয়েশন দিয়ে। এটাকে কোনটাকে রিপ্রেজেন্ট করেছি না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশানকে। তাই আমরা এখানে ডিফারেন্ট ইকুয়েশন নিয়ে স্টাডি করব। এবার একটা রিয়াকশান হচ্ছে, তুমি কি করে বুঝবে না, যেটা দেখে বুঝবো সেটা হলো ক্যারেক্টার দেখে, ক্যারেক্টারিস্টিক্স কিছু আমি পাবো, অথবা কোনো না কিছুভাবে ইন্ডিকেশন আমি পাবো। অর্থাৎ কিছু ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, কিছু ইন্ডিকেশন হতে পারে। কি সেই ক্যারেক্টারিস্টিক্স বা কি সেই ইন্ডিকেশন হবে না, দেখবে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে। দেখো একটা কথা বলছি, তুমি রিয়াকশান দেখে না বুঝতে পারছো, কিন্তু মনে করো একজন সাধারণ মানুষ একটা রিয়াকশান হচ্ছে, তাকে যদি বলো একটা রিয়াকশান হচ্ছে, সে কি করে বুঝবে না, তার জন্য তাকে কিছু দেখাতে হবে। মানে কালার চেঞ্জ হচ্ছে, দেখো কালার লাল ছিল নীল হয়ে গেছে, বা দেখো আগে কোনো গন্ধ ছাড়ছিল না কিন্তু এখন দেখো একটা স্মেল পাওয়া যাচ্ছে, বা তোমার আগে দেখো কিছু সলিউশনটা ক্লিয়ার ছিল, এখন দেখো তলায় নিচে কিছু একটা প্রেসিপিটেট পড়েছে, বা আগে সলিউশনটা ঠান্ডা ছিল এখন গরম আছে, বা আগে গরম ছিল এখন ঠান্ডা আছে। মানে আমি বলতে চাইছি বাইরের কিছু অবজারভেশন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কোনো একটা রিয়াকশানকে স্টাডি করবার জন্য। তাই প্রোডাক্টের আমি কি কি দেখে বুঝবো, হয় দেখবো কালার চেঞ্জ হচ্ছে, নয় দেখবো গ্যাস বেরোচ্ছে, নয় দেখবো প্রেসিপিটেট পড়ছে, নয় দেখবো হিট যেটা রয়েছে সেটা অ্যাবজর্ব হচ্ছে, মানে হিট দরকার হচ্ছে রিয়াকশানে, অথবা দেখবো রিলিজ হচ্ছে, রিলিজ হলে বা ইভলভ হলে বা রিলিজ হলে কি হবে, গরম হয়ে যাবে। তো আমি কতগুলো রিয়াকশান করছি, যে রিয়াকশানটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করছি,
কিন্তু রিয়াকশানে এইগুলোর মধ্যে কিছু না কিছু হচ্ছে, যেটা দেখে আমি বলেছি দেখো রিয়াকশানটা কিন্তু হয়েছে, নইলে এই কালারটা চেঞ্জ হলো কেন, বা গ্যাস বেরোলো কেন, বা পিপিটি পড়লো কেন, প্রেসিপিটেট পড়লো কেন। ওকে, তো প্রথমে আমি আসছি কালার চেঞ্জের রিয়াকশান। কালার চেঞ্জ, সো কালার চেঞ্জের জন্য আমি মনে করো কপার নাইট্রেট নিলাম। একটু বলে রাখি, কপার নাইট্রেটের কালারটা হলো ব্লু। এটাকে তুমি হিট করো। হিট করলে দেখবো আমি মনে করো একটা জায়গায় কপার নাইট্রেট নিয়ে তুমি হিট করেছো, তো যেটা তৈরি হবে CuO NO2 প্লাস O2। কিন্তু হয়েছে কি করে বুঝবো না, এই যে CuO যেটা তৈরি হবে এটা হলো ব্ল্যাক কালার। তার মানে আমি এইটা ব্লু কালার নিয়ে হিট করলাম এবং কাউকে দেখালাম দেখো ব্ল্যাক হয়ে গেছে, তারপর তাকে বললাম দেখো যেটা ব্ল্যাক হয়েছে অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে। তো এই অবজারভেশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। বা তুমি মনে করো লেড নাইট্রেট নিয়ে একই রকমভাবে হিট করলে দেখলে লেড অক্সাইড পাচ্ছ, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছ আর অক্সিজেন পাচ্ছ। এটার থেকে বড় কথা, এই লেড নাইট্রেটের কালারটা হলো হোয়াইট, কিন্তু যে লেড অক্সাইডটা পাচ্ছি সেটা হলো ইয়েলো কালার হয়ে থাকে। ওকে, বা অনেক সময় এটাকে লিথার্চ বলেও ডেকে থাকে। লিথার্চ মানে ইয়েলো কালার বোঝাচ্ছে। ওকে, সো আমরা এই রিয়াকশানগুলো থেকে বুঝতে পারছো, কালার চেঞ্জ দেখে আমরা বুঝতে পারছি আমার রিয়াকশানটা হচ্ছে। এবার আমি এমন একটা রিয়াকশানে আসছি যেখানে গ্যাস তৈরি হচ্ছে। মনে করো Na2SO3 নিলে প্লাস সালফিউরিক অ্যাসিড নিলে রিয়াকশান করবার পর তুমি লক্ষ্য করলে Na2SO4 H2O এবং দেখলে একটা গ্যাস বেরোচ্ছে, সেই গ্যাসটা কি সালফার ডাইঅক্সাইড। আমি কাউকে বলতে পারি দেখো এগুলো তো কোনোটা গ্যাস না, কিন্তু গ্যাসটা বেরোচ্ছে মানে কি, তার মানে নিশ্চয়ই রিয়াকশানটা হচ্ছে। বা তুমি ক্যালসিয়াম কার্বনেটকে HCl দিয়ে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল পেলে। এই কার্বন ডাইঅক্সাইডও একটা গ্যাস, যেটা গ্যাস আকারে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এই রিয়াক্ট্যান্টগুলো কোনোটাই কিন্তু গ্যাস ছিল না। বা তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড নিলে, তার সঙ্গে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিলে, এগুলো কোনোটাই গ্যাস না, কিন্তু রিয়াকশানের পর যেটা তৈরি হচ্ছে এই যে অ্যামোনিয়া এখান থেকে গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে। আর গ্যাস আকারে বেরোলে তার সাইনটা ওপর দিকে অ্যারোটা হয়, কারণ উপর দিকে সেটা বেরিয়ে যায়। এবার আমি কিছু রিয়াকশান দেখাবো যে রিয়াকশানে তোমার প্রেসিপিটেট পড়ছে, পিপিটি, প্রেসিপিটেশন রিয়াকশান, যদি কোনো রিয়াকশানে পড়ে। এক্সাম্পল হিসাবে আমি তোমার কাছে বলছি, মনে করো তুমি লেড নাইট্রেট নিলে, তুমি তার সঙ্গে NaCl এর রিয়াকশান করলে, লক্ষ্য করলে প্রোডাক্টটা এটা তৈরি হচ্ছে, কিন্তু তার সঙ্গে একটা লেড ক্লোরাইডের একটা হোয়াইট পিপিটি পড়ছে। বা তুমি মনে করো কপার সালফেট নিলে, তার সঙ্গে NaOH নিলে, তুমি দেখলে Na2SO4 তৈরি হচ্ছে, কিন্তু তার সঙ্গে CuOH2 একটা পেল ব্লু কালারের প্রেসিপিটেট পড়ছে, পেল ব্লু কালারের। তার মানে আমি বুঝতে পারছি প্রেসিপিটেট তো আগে ছিল না যখন মিশিয়েছি, তাহলে পরবর্তীকালে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই আমার এখানে রিয়াকশানটা ঘটছে, নইলে কি করে পেতাম। এবার আমি আসছি হিট দিয়ে কোনো একটা রিয়াকশানকে বুঝতে পারবো। দেখো হিটের ক্ষেত্রে আমি তোমাকে দুটো কথা বলবো। একটা হলো যে রিয়াকশান নিজে হিট তৈরি করে, অর্থাৎ রিয়াকশানটার পর দেখবে গরম হয়ে গেছে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো ঘরে যখন চুন দিয়ে রং করা হয়, তুমি দেখবে চুনটাকে যখন জলের মধ্যে দেওয়া হয়, সেই যে কন্টেনার যার মধ্যে চুনটাকে দেওয়া হয়েছিল জলের মধ্যে, কন্টেনারটা দেখবে গরম হয়ে গেছে। ওকে, সো যদি কোনো জিনিস গরম হয়ে যায় তখন সেই রিয়াকশানকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশান, অর্থাৎ যেখানে হিট রিলিজ করে তাকে বলবো আমরা এক্সোথার্মিক রিয়াকশান। আবার অনেক রিয়াকশানে দেখবে তোমাকে বাইরে থেকে হিট দিতে হয়, নইলে রিয়াকশানটা হয় না, মানে বাইরে থেকে গরম করতে হয়। ঠিক আছে, তো যে রিয়াকশানে হিট তৈরি হয় না, হিট দিলে তবে রিয়াকশানটা হয়, তাকে বলবো আমরা এন্ডোথার্মিক রিয়াকশান। মানে হিট রিকোয়ার্ড, যদি কোনো রিয়াকশানে হিট দরকার হয় তখন তাকে বলবো আমরা এন্ডোথার্মিক রিয়াকশান। সো রিয়াকশান দুরকম, একটি হলো এক্সোথার্মিক, একটি হলো এন্ডোথার্মিক। একটা এক্সাম্পল দেখাই। N2 + 3H2 2NH3 তৈরি হচ্ছে, অ্যামোনিয়া ফর্মেশন হচ্ছে। এই রিয়াকশানের পরে
আমরা দেখব সিস্টেমটা দেখব গরম হয়ে গেছে, তার মানে পরিষ্কার এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান। ওকে, এই যে প্লাস দিয়ে এক্সোথার্মিক লিখেছি, অনেক জায়গায় প্লাস দিয়ে ডেল্টা লেখে, ডেল্টা মানে হিট বোঝায়, অনেক জায়গায় প্লাস দিয়ে ডেল্টা টি লেখে, ডেল্টা টি মানে টেম্পারেচার বাড়ছে এটাও বোঝায়। ওকে, এবার আমরা আরেকটা রিয়াকশান দেখাচ্ছি। মনে করো N2 প্লাস O2 রিয়াকশান করলে NO তৈরি হয় এবং এখানে দেখব হিট বেরিয়ে গেছে, মানে হিট বেরিয়ে গেছে মানে বোঝাচ্ছে যে আমার এইখানে রিয়াকশানের জন্য হিট দরকার হয়েছে। ওকে, তার মানে আমাকে হিট দরকার হয়েছে, আর সরি বেরিয়ে গেছে না, হিট দরকার হয়েছে রিয়াকশানটা, আর এইখানে হিট বেরিয়েছে। ওকে, সো এই রিয়াকশানটা যেখানে হিট দরকার তবে রিয়াকশানটা হয়, তখন মাইনাস ডেল্টা লেখা হয় বা মাইনাস ডেল্টা টি লেখা হয়, বা এই ধরনের রিয়াকশানকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশান। ওকে, সো এই রিয়াকশানগুলো নিয়ে আমরা পরবর্তীকালে কিন্তু আসবো, কিন্তু এইটুকুনি মনে রাখো যে ক্যারেক্টার দেখে আমরা বা যে ইন্ডিকেশন দেখে রিয়াকশানগুলোকে স্টাডি করতে পারি, সেটা কালার হতে পারে, গ্যাস হতে পারে, প্রেসিপিটেশন হতে পারে, হিট হতে পারে, বা হিট রিলিজ হতে পারে, অথবা হিট অ্যাবজর্ব হতে পারে। ওকে, এবার আমরা আসছি টাইপ অফ কেমিক্যাল রিয়াকশান। এই যে কেমিক্যাল রিয়াকশানগুলো হয়, এগুলো কত রকম টাইপের রিয়াকশান হয়। নাম্বার 1 যেটা আছে সেটা হলো ডিরেক্ট কম্বিনেশন, ডিরেক্ট রিয়াকশানটা হবে। ওকে, মনে করো এ বি মিলে এবি তৈরি হচ্ছে, তাহলে এ আর বি ডিরেক্ট কম্বাইন করে এবি তৈরি হচ্ছে, সো এই রিয়াকশানকে আমরা বলবো ডিরেক্ট কম্বিনেশন রিয়াকশান। সো 2H2 প্লাস O2 এটা রিয়াকশান করে 2H2 তৈরি হচ্ছে, তো ডিরেক্ট রিয়াকশানটা হচ্ছে জাস্ট। সো এই রিয়াকশানকে আমরা বলবো ডিরেক্ট কম্বিনেশন রিয়াকশান। এবার আমরা আসছি ডিকম্পোজিশন রিয়াকশান। ডিকম্পোজিশন রিয়াকশান, দেখো এই ডিকম্পোজিশন মানে একটা কম্পাউন্ড রয়েছে, সেই কম্পাউন্ডটা ভেঙে যাবে। মনে করো এবি মানে আগেরটা ঠিক উল্টো, এ প্লাস বিতে পরিণত হবে। এবার একটা কম্পাউন্ড তো এমনি এমনি ভেঙে যাবে না, তাই জন্য হয় তাকে দেখবে হিট দিতে হয়, যাকে বলা হয় থার্মাল ডিকম্পোজিশন, নয় দেখবে লাইট দিতে হয়, তাকে বলবো আমরা ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন। ওকে, সো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্সাম্পলের মধ্যে আমরা দেখব ডিকম্পোজিশন রিয়াকশান হচ্ছে। এক্সাম্পল হিসাবে আমি বলছি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলাম, তো যখনই হিট করলে তখন দেখবে ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছ আর কার্বন ডাই অক্সাইড পাচ্ছ। সো দেখো একটা থেকে দেখো এগুলো কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে এবং এটা হিট করে পেয়েছে। সো ক্যালসিয়াম কার্বনেটের আমি বলবো থার্মাল ডিকম্পোজিশন করেছি। ওকে, এবার আমি আসছি ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এই রিয়াকশানগুলো নিয়ে আমরা একটু বাদে স্টাডি করবো আবার। ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, মনে করো এ প্লাস বিসি। ওকে, সো সিটা ডিসপ্লেস হয়ে এতে চলে এলো, মানে এ আর সি যুক্ত হলো আর বি আলাদা হয়ে গেল। ঠিক আছে, সো এই রিয়াকশানকে আমরা ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বলবো। সো এই কম্পাউন্ডটা থেকে এ সি এর সঙ্গে যুক্ত হয়ে গেল এবং বিকে আলাদা করে দিল। সো এমন যদি রিয়াকশান ঘটে তখন তাকে আমরা ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বলি। এক্সাম্পল হিসাবে তোমাকে দেখাচ্ছি Mg CuSO4 রিয়াকশান করলে MgSO4 প্লাস Cu তৈরি হয়। তো দেখো Mgর সঙ্গে SO4 যুক্ত হয়েছে আর Cuটাকে দেখো আলাদা করে দিয়েছে। সো এই রিয়াকশানকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এবার আমরা আসবো ডবল ডিকম্পোজিশন রিয়াকশান। ডবল ডিকম্পোজিশন রিয়াকশান, একটা কথা বলি, কোনো কোনো জায়গায় দেখবে ডিসপ্লেসমেন্ট রিয়াকশানকে সাবস্টিটিউশন রিয়াকশানও বলে থাকে। কারণ দেখো সাবস্টিটিউট করছি, ফুটবল খেলায় যেমন একটা খেলোয়াড়ের বদলে আর একটা খেলোয়াড়কে সাবস্টিটিউট করা হয়, ঠিক তেমনই আমি এখানে এমজির সঙ্গে মানে কপারকে বাদ দিয়ে আমি এমজির সঙ্গে সালফেটের সাবস্টিটিউশন রিয়াকশান করলাম, তাই না? আচ্ছা, এবার আমরা আসি ডবল ডিকম্পোজিশন রিয়াকশান। মনে করো এ বি ছিল, এ মাথায় প্লাস বি এর মাথায় মাইনাস, তার সঙ্গে রিয়াকশান করছে সিডি, সি এর মাথায় প্লাস ডি এর মাথায় মাইনাস। রিয়াকশানের পর যেটা তৈরি হবে
এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন যুক্ত হবে, আর এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন যুক্ত হবে। মানে অনেকটা উদর পিণ্ডি ভূদর ঘাড়ের মতন ব্যাপার। এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন আর এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন যুক্ত হবে। তো এই যে রিয়াকশানটা হয়েছে এটাকে আমি বলবো ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। ওকে, ডবল ডিকম্পোজিশন রিয়াকশান। এক্সাম্পল হিসাবে আমি বলছি, তো এক্সাম্পলে আসি। AgNO3 রিয়াকশান করছে KCl এর সঙ্গে, প্রোডাক্টটা তৈরি হচ্ছে Ag আর Cl মিলে AgCl, আর K আর NO3 মিলে KNO3 প্রোডাক্টটা তৈরি করছে। ওকে, তুমি দেখো এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন কম্বাইন করেছে Ag আর Cl, মানে AgCl হয়েছে, আর এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন কম্বাইন করেছে K এর সঙ্গে NO3 মিলে KNO3 তৈরি হয়েছে। সো এই ধরনের রিয়াকশানকে আমরা বলবো ডবল ডিকম্পোজিশন রিয়াকশান। সো এই যে আমরা এতগুলো টাইপের রিয়াকশান করলাম, ডিরেক্ট, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট এবং পরবর্তীকালে ডবল ডিকম্পোজিশন রিয়াকশান যেটা আমরা করলাম, এইগুলো সম্পর্কে এবার আমরা ডিটেলসে স্টাডি করব। সো প্রথমে আমরা আসছি ডিরেক্ট কম্বিনেশন। ওকে, আমরা ডিটেলসে স্টাডি করছি এগুলো সম্পর্কে। ডিরেক্ট কম্বিনেশনটা কি ছিল একটু আগেই বলেছি, A আর B মিলে AB তৈরি হয়েছে, রাইট? তো এরকম এক্সাম্পল কি, মনে করো কার্বন প্লাস O2 কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্লাস O2 কার্বন ডাইঅক্সাইড, ব্যালেন্স যদি করো এখানে 2 বসবে, এখানেও 2 বসবে। কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O H2CO3 তৈরি হয়েছে, হাইড্রোজেন কার্বনেট। এই রিয়াকশনগুলোর মধ্যে ডিফারেন্স কি না, এইটা একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট মিলে মলিকুলটা তৈরি করেছে, এলিমেন্ট দিয়ে তৈরি। তো এলিমেন্ট আর এলিমেন্ট মিলে আমার কাছে যেটা তৈরি হয়েছে নতুন কম্পাউন্ড ফর্ম করেছে। এটা কি আছে, এই যে CO যেটা রয়েছে এটা একটা কম্পাউন্ড, কারণ দুটো এলিমেন্ট আছে এবং এলিমেন্ট সেটা দিয়ে নিউ কম্পাউন্ড তৈরি হয়েছে। আর এটা দেখো দুটো আলাদা এলিমেন্ট আছে, তার মানে এটাকে কম্পাউন্ড বলবো। এখানেও দুটো আলাদা এলিমেন্ট আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, তার মানে এটা কম্পাউন্ড বলবো, তার মানে কম্পাউন্ড তৈরি হয়েছে। তার মানে ডিরেক্ট রিয়াকশানের ক্ষেত্রে দুটো এলিমেন্ট মিলেও হতে পারে, কম্পাউন্ড আর এলিমেন্ট মিলেও হতে পারে, আবার দুটো কম্পাউন্ড মিলেও যদি নতুন কম্পাউন্ড তৈরি হয় তখন তাকে আমরা বলবো ডিরেক্ট কম্বিনেশন রিয়াকশান। ওকে, এবার আমি কি করব, কিছু অক্সিডেশন করব। সেই অক্সিডেশন মানেই বুঝতে পারছো অক্সিজেনের সঙ্গে রিয়াকশান মেনলি। সো সেই অক্সিডেশন রিয়াকশানটা নন মেটালেরও করব, মেটালেরও করব। তো আমি প্রথমে কিছু মেটালের অক্সিডেশন করছি, যেমন সোডিয়ামের সঙ্গে অক্সিজেন রিয়াকশান করলে Na2O তৈরি হয়। ওকে, ব্যালেন্স করলে এটা দাঁড়াচ্ছে, পরীক্ষা সবসময় ব্যালেন্স করে দেবে। ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন রিয়াকশান করলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। ওকে, তো এগুলো সবই মেটাল। মেটাল আমি কি করে বুঝি না, পিরিয়ডিক টেবিলের একেবারে লেফট সাইডে যারা রয়েছে, কারা রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরাও মেটাল। এদের অক্সিডেশনগুলো আমি করছি। সো এরকম আর একটা নিলাম, Mg নিলাম, Mg প্লাস O2 2MgO। সো এটা মেটালের অক্সিডেশন করলাম। এবার নন মেটাল করছি। পিরিয়ডিক টেবিলের একেবারে ডান দিকে যে এলিমেন্টগুলো রয়েছে সেটা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই যে আরও রয়েছে, এই যেগুলো মেন এইগুলোর সঙ্গে যদি কোনো অক্সিডেশন ঘটে তখন আমি বলবো যে নন মেটালের অক্সিডেশন হচ্ছে। যেমন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে কার্বন, আচ্ছা তার আগে রয়েছে, ঠিক আছে, তার আগে রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এই পুরো পিরিয়ডিক টেবিলটা একবার দেখে নিও, যে পিরিয়ডিক টেবিলের একেবারে ডান দিকে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন আমরা দেখব। সো এমন একটা রিয়াকশন আমি দেখছি, সেটা হলো কার্বন প্লাস O2 কার্বন ডাইঅক্সাইড। দেখো নন মেটালের মধ্যে পড়ছে।
সালফার প্লাস O2 সালফার ডাইঅক্সাইড। ওকে, তো দেখো নন মেটালের মধ্যে বলছে এই যে সালফার, অক্সিজেন সালফার। বা মনে করো ফসফরাস প্লাস O2 P2O5 তৈরি হচ্ছে। ওকে, এই হলো ফসফরাস। সো এগুলো নন মেটালের সঙ্গে রিয়াকশান হচ্ছে। তো মেটাল এবং নন মেটালের আমি অক্সিডেশন করলাম। এবার আমরা যেটা করব সেটা হলো অ্যাসিডিক অক্সাইড সম্পর্কে পড়ব। অ্যাসিডিক অক্সাইডও একই রকম ব্যাপার, একটা হলো মেটাল আর একটা নন মেটালের। যেটা নন মেটালের হয়ে থাকে, নন মেটাল মানে কোনগুলো? এইগুলো। তো নন মেটালের যদি হয়ে থাকে কোনো কিছু, সেটা হলো সবসময় অ্যাসিডিক হয়। ওকে, অ্যাসিডিক অক্সাইড। আর বেসিক অক্সাইড হলো মেটালেরগুলো হয়ে থাকলে, মেটালগুলো বেসিক অক্সাইড, কারণ তারা বেস তৈরি করে। ওকে, তো মেটাল মানে এইগুলো বোঝাচ্ছে, রাইট? সো প্রথমে আমরা অ্যাসিডিক অক্সাইডের ওয়াটারের সঙ্গে রিয়াকশান দেখছি। এক্সাম্পল হিসাবে সালফার ডাইঅক্সাইড প্লাস H2O, H2SO3, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, H2CO3, P2O5 প্লাস H2O, ব্যালেন্স করা নেই, করে নেবে H3PO4। সো এইগুলো সবই দেখো অ্যাসিডিক অক্সাইড মানে নন মেটালের। দেখো সালফার, এই যে সালফার এখানকার, কার্বন এখানকার, ফসফরাস দেখো এই যে ফসফরাস এখানকার। সো আমি অ্যাসিডিক অক্সাইড করছি যারা নন মেটালের। এবার আমি মেটালের করছি যারা বেসিক অক্সাইড দেয়। মেটাল কোনগুলো? না এইগুলো হলো মেটাল। এক্সাম্পল হিসাবে কি নিচ্ছি? Na2O প্লাস H2O, NaOH, CaO প্লাস H2O, CaOH হোল 2। এগুলো সবাই বেস দেয় বলে এদেরকে বেসিক অক্সাইড বলা হয়। মানে বেস দেয় বেসিক অক্সাইড, তার সঙ্গে জল দিলে হাইড্রক্সাইড, এগুলো তৈরি হলো। ওকে, সো এগুলো দেখো সব ডিরেক্ট রিয়াকশানের মধ্যে পড়ছে। দেখো দুটো মিলে একটা তৈরি হচ্ছে, দুটো মিলে একটা তৈরি হচ্ছে। ওকে, এবার আমরা কিছু সল্ট প্রিপারেশন করছি, সেখানেও ডিরেক্ট কম্বিনেশন আমরা দেখতে পাবো। এক্সাম্পল হিসাবে অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি তৈরি হয়। ব্যালেন্স করে নেবে, যেগুলো ব্যালেন্স করার নেই, ঠিক আছে, দুটো অ্যালুমিনিয়াম, এখানে তিনটে, ঠিক আছে। এটা হলো একটা সলিবেল সল্ট, মানে জলের মধ্যে দিলে এটা গুলে যায়, পুরো সলিবেল সল্ট তৈরি করলো। বা তুমি Fe প্লাস S, দেখো দুটো মিলিয়ে একটা তৈরি হচ্ছে। সব এগুলো কি ডিরেক্ট কম্বিনেশন রিয়াকশান, এগুলো ইনসলিবেল সল্ট, মানে জলে দিলে সলিবেল হয় না বা গুলে যায় না। জিঙ্ক প্লাস S, ZnS, Pb প্লাস S, PbS, এগুলো সবই ইনসলিবেল সল্ট তৈরি করে। ওকে, এবার আমরা কিছু সিনথেসিস করব, যে সিনথেসিসগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ তার কমার্শিয়াল ইম্পর্টেন্ট অনেক বেশি। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে H2O তৈরি হয়, দেখো ডিরেক্ট কম্বিনেশনে তৈরি হয়েছে। এটা একটা কন্ডিশন আছে, এই রিয়াকশানের ফলে হিট তৈরি হয়, মানে এক্সোথার্মিক রিয়াকশান। খুব ইম্পর্টেন্ট হেবার প্রসেস বলা হয়ে থাকে। নাইট্রোজেন এবং H2O দিয়ে অ্যামোনিয়া তৈরি, সায়েন্টিস্ট হেবার করেছিলেন। এটার কন্ডিশন হলো 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে, 200 থেকে 900 অ্যাটমসফিয়ার প্রেসার লাগে, আয়রন ক্যাটালিস্ট লাগে এবং মলিবডিনাম অ্যাক্টিভেটার লাগে। অর্থাৎ এই যে ক্যাটালিস্ট যেটা নিয়েছি, ক্যাটালিস্ট মানে কি? ক্যাটালিস্ট মানে হলো যে রিয়াকশানে থেকে রিয়াকশানটাকে হেল্প করে। ওকে, এবং মলিবডিনাম সেটাকে অ্যাক্টিভেটেড করে। যেমন মনে করো পাতার ক্লোরোফিল না থাকলে ফটোসিনথেসিস হবে না, কিন্তু পাতার ক্লোরোফিলকে, মানে ক্লোরোফিলের যে গানা যে পার্টটা রয়েছে সেটাকে অ্যাক্টিভেটেড কে করে? সানলাইট। ঠিক তেমনই মলিবডিনাম আয়রনকে অ্যাক্টিভেট করে, এবং এই টেম্পারেচার এবং প্রেসার থাকলে তবেই নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হতে পারে। বা মনে করো SO3 প্লাস H2O রিয়াকশান করলে H2SO4 তৈরি হয়। H2 প্লাস Cl2 রিয়াকশান করলে 2HCl তৈরি হচ্ছে। এটা ডিফিউজ সানলাইট, ডিফিউজ মানে ডাইরেক্ট সানলাইট দেবো না এটার মধ্যে, এটা একটা কন্ডিশন আছে। হ্যাঁ, যেগুলো কন্ডিশন আছে সেগুলো আমি সাইডে লিখে দিচ্ছি।
বা মনে করো অ্যামোনিয়া প্লাস HCl, দেখো ডিরেক্ট কম্বিনেশন হচ্ছে, দুটো মিলিয়ে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। MgO, কারণ এগুলোর কমার্শিয়াল ইম্পর্টেন্স অনেক বেশি, প্লাস অক্সিজেন বলে MgCO3 তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, আগেরটা কার্বন ডাই অক্সাইড ছিল, ভুল করে অক্সিজেন বলেছিলাম, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। বা মনে করো ক্যালসিয়াম প্লাস নাইট্রোজেন, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হয়, যে কোনো নাইট্রাইট। বা অ্যালমোনিয়াম প্লাস নাইট্রোজেন, অ্যালমোনিয়াম নাইট্রেট তৈরি হয়। নাইট্রাইটের ইম্পর্টেন্টটা এই কারণে, একে জল দিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আর অ্যামোনিয়া গ্যাসের কমার্শিয়াল ইম্পর্টেন্স মারাত্মক, কারণ অ্যামোনিয়া এমন একটা গ্যাস যেটা দিয়ে ইউরিয়া ফর্মেশন হয়। ওকে, সো এই যে রিয়াকশানগুলো, এতগুলো রিয়াকশান করলে দেখো সেই রিয়াকশানগুলো সবই কিন্তু আমার কাছে ডিরেক্ট কম্বিনেশন রিয়াকশান। ওকে, এরপর আমরা নেক্সট টপিকে চলে আসবো, নেক্সট পার্টটা। এখানে আমরা ডিটেলস আলোচনা করছি, বুঝেছো? একটু আগে আমরা জাস্ট ওটা কি ম্যাটারটা ছিল সেটা ডিসকাস করেছি, এখানে আমরা ডিটেলসে আলোচনা করছি। সো নেক্সট আমার পড়ানোর বিষয় থাকবে ডিকম্পোজিশন রিয়াকশান। তো এই ডিকম্পোজিশন রিয়াকশান ডিকম্পোজড হতে পারে কিভাবে? না হিট দিলে হতে পারে। যদি হিট দেওয়া হয়, হিটের সাইনকে এরকম ট্রায়াঙ্গেল মানে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো হিট দিলে যদি ডিকম্পোজিশন হয় তখন তাকে থার্মাল ডিকম্পোজিশন বলে। আর কিভাবে হতে পারে? লাইট দিলে হতে পারে। তো লাইট দিলে যদি ডিকম্পোজ হয় মানে ভেঙে যায়, তখন তাকে আমরা ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন বলি। এছাড়া কিভাবে হতে পারে? ইলেকট্রিসিটি পাঠালে হতে পারে, ইলেকট্রিসিটি পাঠালে হতে পারে, তার মানে ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন রিয়াকশন। সো ডিকম্পোজিশন মানে ঠিক ডিরেক্ট অ্যাডিশনের উল্টোটা, AB বলে একটা কম্পাউন্ড থাকবে, A প্লাস বিতে কনভার্ট হবে। আরও হতে পারে, মোট কথা কম্পাউন্ডটা একটা থাকবে, সেটা ভেঙে গিয়ে অনেকগুলো টুকরে ভাগ হবে। এক্সাম্পল হিসাবে আমি যদি ধরি, তার মানে HgO আকারে নিলাম, তাকে যদি আমি হিট করি তখন আমি মার্কারি পাই এবং অক্সিজেন পাই। দেখো একটা ছিল কম্পাউন্ড, সেটা ভেঙে গেছে। সামনের সংখ্যাটাকে দেখে কিন্তু ভেবো না দুটো ছিল, মানে রিয়াক্ট্যান্ট তো একটা টাইপের ছিল, সংখ্যা বলছি না, টাইপ একটা টাইপের ছিল। সো দুখানা টাইপের তৈরি হচ্ছে, দুটোর জায়গায় তিনটে হতে পারে, এটা কোনো ইস্যু নয়। মোট কথা একটা থেকে ডিকম্পোস্ট হবে। মনে করো KNO3 তুমি নিলে, এটা ডিকম্পোস্ট হয়ে তোমার কাছে তৈরি করবে NO2, KNO2 প্লাস অক্সিজেন। ওকে, সো দিস ইজ এ ডিকম্পোজিশন রিয়াকশন। এখন কোনো একটা ডিকম্পোজিশন রিয়াকশনকে তুমি যদি এক্সপ্লেন করতে চাও, তখন আমাদের যে সিরিজটা জানতে হবে সেটাকে বলা হয় রিঅ্যাক্টিভিটি সিরিজ। ওকে, রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে শর্টে মনে রাখার টেকনিক আমি এই ভিডিওটার লিঙ্কে দিয়ে দেবো, একটু ভালো করে দেখে নিও, সো দ্যাট তুমি রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে বলতে পারো। সো আমি রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে নিয়ে আমি কিছু পোর্শন করলাম। একটা হলো যে আমি প্রথমে অক্সাইড সম্পর্কে ডিসকাস করছি। সো মনে করো আমি রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে আমি এখানে রেখেছি। সো মনে রাখবে রিঅ্যাক্টিভিটিসের সিরিজের আপ টু হাইড্রোজেন, মানে হাইড্রোজেন, পটাশিয়াম থেকে হাইড্রোজেন পর্যন্ত অক্সাইডটা স্টেবল হয়, মানে তাকে হিট দিলে সহজে ভাঙে না। কিন্তু হাইড্রোজেনের পরবর্তী কাল থেকে, মানে হাইড্রোজেন ঠিক না, কপার পর্যন্ত মোটামুটি স্টেবল হয়। কপারের পরবর্তী কাল থেকে মানে মার্কারি থেকে শুরু করে গোল্ড পর্যন্ত এরা আনস্টেবল হয় এবং এরা সহজে কি হয়, ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। এক্সাম্পল দেখাতে পারি, HgOকে হিট করলে Hg প্লাস অক্সিজেনে পরিণত হয়। ওকে, কিন্তু তুমি যদি তার উপরের অক্সাইডকে হিট করো, মনে করো সোডিয়ামের অক্সাইডকে হিট করলে, Na2O-কে হিট করলে কিছু হবে না। তাই রিঅ্যাক্টিভিটি সিরিজটা মনে রাখতে হবে, কপার পর্যন্ত অক্সাইডের হিট করলে কিছু হয় না, কারণ তাদের অক্সাইডটা স্টেবল, এবং কপারের পর থেকে মার্কারি থেকে শুরু করে গোল্ড পর্যন্ত গেলে অক্সাইডটা আনস্টেবল এবং ভেঙে যায় যেভাবে, এবং প্রোডাক্টটা আমরা এখানে দেখিয়েছি। অক্সাইড পড়ানো আমার হয়ে গেল।
এবার আমি আসি হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমি বলতে পারি তোমাকে প্রথম যে দুটো রয়েছে পটাশিয়াম এবং সোডিয়াম, এদের হাইড্রোক্সাইডটা স্টেবল, অর্থাৎ এদেরকে হিট করলে কিচ্ছু হবে না। অর্থাৎ এক্সাম্পল হিসাবে NaOH নিলাম, তাকে হিট করো কিচ্ছু হবে না, ঠিক আছে। কিন্তু এই ক্যালসিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত, ক্যালসিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত এদের যে কোনো কারোর হাইড্রোক্সাইডকে তুমি যদি হিট করো তাদের মেটালের অক্সাইড পাবো এবং H2O পাবো। এক্সাম্পল হিসাবে তোমার কাছে বলছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলাম এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমি হিট করলে আমি পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং H2O। বা মনে করো আয়রনের হাইড্রোক্সাইড তুমি নিলে, তাকে হিট করলে তুমি পাবে Fe2O3 এবং H2O, ব্যালেন্স করে নেবে, ঠিক আছে। তো ক্যালসিয়াম থেকে কপার পর্যন্ত বলেছি। এবার কপারের তলাটা বলি। কপারের তলায় যারা রয়েছে তারা হাইড্রোক্সাইডই ফর্ম করে না, তাহলে হিট করার কোনো প্রশ্নই নেই। মার্কারি থেকে গোল্ড পর্যন্ত হাইড্রোক্সাইড নিজেরাই তৈরি করেন, হাইড্রোক্সাইড নট এক্সিস্ট, হাইড্রোক্সাইডই থাকে না, তাকে তো হিট করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা জানাটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? আমরা এক্সপ্লেন করলাম হাইড্রোক্সাইডের পর আমরা আসছি কার্বনেট সম্পর্কে। কার্বনেটের ক্ষেত্রে পটাশিয়াম এবং সোডিয়াম, এদের কার্বনেটটা মারাত্মকভাবে স্টেবল হয়, অর্থাৎ এদের কার্বনেটকে হিট করলে কিচ্ছু হবে না। Na2CO3কে এখন প্রচুর হিট করলে সে অনেক কিছু হতে পারে, কিন্তু নর্মালি যা হিট করি আমরা সেই টেম্পারেচারে হিট করলে কিছু হবে না। বাট ক্যালসিয়াম থেকে শুরু করে তুমি যদি কপার পর্যন্ত আসো, এদের যদি আমি হাইড্রোক্সাইডকে হিট করি তখন মেটাল অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাই। এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি। মনে করো তুমি ক্যালসিয়ামের নিলে, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট করো, হিট করলে যেটা পাবো ক্যালসিয়াম অক্সাইড পাবো আর কার্বন ডাই অক্সাইড পাবো। এই যে মেটাল অক্সাইড বলেছি, এই যে মেটাল তার অক্সাইড। বা মনে করো কপারকে নিলে একই রকমভাবে কপারের অক্সাইড পাবো এবং কার্বন ডাই অক্সাইড পাবো। এটা আপ টু কপার পর্যন্ত, ঠিক আছে। এই কপারের পর থেকে মার্কারি থেকে গোল্ড পর্যন্ত যদি তুমি আসো, তখন হিট করলে আমরা শুধু মেটাল পাবো, কার্বন ডাই অক্সাইড পাবো এবং অক্সিজেন পাবো। এটা কখন বলেছি না, মার্কারি থেকে গোল্ড পর্যন্ত। এক্সাম্পল হিসাবে বলছি, মার্কারি কার্বনেট নিলে হিট করলে মার্কারি পেলে, কার্বন ডাই অক্সাইড পেলে, এই যে মার্কারি পেলাম, মেটাল পেলাম, কার্বন ডাই অক্সাইড পেলাম এবং অক্সিজেন পেলাম, ঠিক আছে। তো ক্লিয়ার আমি কি বলতে চেয়েছি? তো আমরা কিসের ডিসকাস করলাম? কার্বনেটের ডিসকাস করলাম। এবার আমি আসছি নাইট্রেট। আমি নাইট্রেট সম্পর্কে এবার পড়াচ্ছি। প্রথম কথা, এই দুজনের নাইট্রেট, এই যে দুজনের নাইট্রেট আছে তাদেরকে হিট করলে নাইট্রাইট দেয়। নাইট্রাইট মানে কি? যার মধ্যে NO2 র্যাডিক্যাল রয়েছে এবং অক্সিজেন দেয়, NO2 মাইনাস র্যাডিক্যাল রয়েছে। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, KNO3, তাকে হিট করলে KNO2 পাবো এবং অক্সিজেন পাবো, ওকে। কিন্তু এই সোডিয়ামের পর থেকে ক্যালসিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত যদি আসো, তাকে যদি তুমি হিট করো তখন মেটাল অক্সাইড, NO2 এবং O2 পাবো, ওকে। ক্যালসিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত। এক্সাম্পল হিসাবে আমি ক্যালসিয়াম নাইট্রেট নিলাম, নিয়ে তুমি হিট করলে পাবো ক্যালসিয়াম অক্সাইড, NO2 প্লাস অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, এবার তার পরের অংশ কপার হয়ে গেছে, মার্কারি থেকে গোল্ড পর্যন্ত। মার্কারি থেকে গোল্ড পর্যন্ত যদি তুমি আসো, মানে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত যদি হিট করো, তখন মেটাল পাবো, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো এবং অক্সিজেন গ্যাস পাবো। এক্সাম্পল হিসাবে আমি তোমার কাছে দিচ্ছি, সিলভার নাইট্রেটকে হিট করছো, তাহলে হিট করলে কী পাবো? মেটাল মানে সিলভার পাবো, আর বাকি দুখানা লিখে দাও। এবার ব্যালেন্স করবার জন্য যা দরকার সেটা করতে পারো, ওকে।
সো তুমি আশা করবো এটা বুঝতে পেরেছো, আমরা যখন হিট করছি তখন আমার কাছে কোথায় কি প্রোডাক্ট তৈরি হবে তার জন্য এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা জানা আমাদের কাছে খুব প্রয়োজনীয়, রাইট? এবার আমরা কিছু এক্সাম্পল দেখছি, যেটা খুব ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল। NH4 হোল টু Cr2O7 অ্যামোনিয়াম ডাইক্রোমেট বলা হয়। এটাকে হিট করলে ফ্লাশিং অফ লাইট হয়, ঠিক যেমন আমাদের কাছে বসন্তবরি যেমন হয় না, চারিদিকে এরম লাইট ছিটিয়ে যায়, ঠিক তেমন ফ্লাশিং অফ লাইট হয়। তাই এই রিয়াকশানকে অনেক সময় ভলক্যানিক রিয়াকশান বলা হয়ে থাকে। ভলক্যানিক রিয়াকশান, রিয়াকশানের পর তৈরি হয় Cr2O3, আর তৈরি হয় H2O, আর N2 গ্যাস তৈরি হয়। এই N2 গ্যাসটা প্রচণ্ড স্পিডে সলিউশন থেকে বেরিয়ে যায় বলে, মানে রিয়াকশান চেম্বার থেকে বেরিয়ে যায় বলে আমার ভলক্যানিক জিনিসটা আমি ফিল করে থাকি। এবার আমি আরেকটা রিয়াকশান নিচ্ছি, CuSO4 5H2। আমরা জানি রিয়াকশান এটাকে কি বলা হয়, ব্লু ভিট্রিয়ল, যাকে হিট করলে আমরা পাবো CuSO4 প্লাস 5H2O। এটাকে যদি স্ট্রংলি হিট করতাম আবার CuSO4 ভেঙে যেত, ভেঙে গিয়ে মানে আরও যদি হিট করতাম, স্ট্রংলি হিট করতাম, এই CuSO4 যেটা তৈরি হয়েছে সেটা আবার ডিসোসিয়েট হয়ে যেত, ভেঙে যেত, ভেঙে গিয়ে অক্সাইড তৈরি হতো, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হতো। ওকে, এবার আমরা করছি থার্মাল ডিসোসিয়েশন। ওকে, আমরা ডিকম্পোজিশন পড়ছিলাম, কিন্তু এবার আমরা পড়ব থার্মাল ডিসোসিয়েশন। থার্মাল ডিসোসিয়েশন মানে কি, হিট দিলে ভেঙে যায়। যেমন NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, হিট দাও, হিট দিলে NH3 আর HCl তৈরি হয়। আবার যেটা NH3 আর HCl যেটা তৈরি হয়েছে এটাকে আবার ঠান্ডা করো, কুল করো, যখন এটাকে কুল করবে আবার দেখবে NH4Cl তৈরি হয়ে গেছে। বা মনে করো N2O4, তাকে তুমি হিট দাও, হিট দিলে ভেঙে যাবে NO2-তে, আবার এটাকে কুল করো, কুল করলে আবার N2O4 তৈরি হয়ে গেছে। ওকে, সো আমি এতক্ষণ ধরে যেগুলো দেখালাম সেগুলো সবই হিট দিয়ে কাজ করেছে। নাও আমরা ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন রিয়াকশন কিছু দেখব। ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন মানে কি, কারেন্ট পাঠিয়ে আমার কাছে ডিকম্পোজিশন হবে, কারেন্ট পাঠিয়ে কাজটা হবে। সো কারেন্ট পাঠিয়ে মনে করো তুমি H2 এর যে ইলেকট্রোলিসিস আছে, এটা অ্যাসিডিক সলিউশন হতে হয় ওয়াটারটাকে, তাকে যদি আমি ইলেকট্রিক আর্ক পাঠাই তখন এটা ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হয়। সো কারেন্ট পাঠিয়ে আমার কাছে ঘটনাটা ঘটেছে। বা আমি এবার যেটা করব সেটা হলো ফটোকেমিক্যাল করব, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন। মনে করো AgNO3 নিলে, AgCl নিলে, তাকে লাইট দিলে সিলভার এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয়। ব্যালেন্স করে নেবে, যেগুলো ব্যালেন্স করা নেই করে নেবে, ঠিক আছে? লাইট পাঠিয়ে ঘটনাটা ঘটছে। বা মনে করো H2O2-কে তুমি কি করলে, হিট না, লাইট, হ্যাঁ, লাইট পাঠিয়েও যদি H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডকে, তখন ওয়াটার এবং অক্সিজেন তৈরি হয়। সো এটাকে বলা হয় ফটোকেমিক্যাল রিয়াকশন। এর অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি মেটালার্জিতে, মেটালার্জি কেমিস্ট্রিতে আমরা এর অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারি। এক্সাম্পল হিসাবে আমি তোমার কাছে তুলে ধরছি মেটালার্জিতে। মেটালার্জি জিনিসটা কি প্রথমে জানতে হবে। প্রথম মেটালার্জি মানে হলো, মনে করো আমরা জিঙ্ক, আয়রন, কপার, লেড, সোডিয়াম, এগুলো তো নেচারে পাই না, সেটা কোনো না কোনো কম্পাউন্ড আকারে পাই, ঠিক আছে? মনে করো জিঙ্কের কথা বলছি, জিঙ্ককে নেচারে আমি জিঙ্ক কার্বনেট আকারে পাই। সো জিঙ্ক কার্বন থেকে জিঙ্ক বার করার প্রসেসটাকে বলা হয় মেটালার্জি। অর্থাৎ দোকানে গিয়ে যদি তুমি জিঙ্ক চাও, জিঙ্ক পেলে, জিঙ্কটা তো আর মাটির তলায় পাই না, মাটির তলায় হয়তো জিঙ্ক কার্বনেট আকারে পাই। সো জিঙ্ক কার্বনেট থেকে জিঙ্কের কনভার্সন করার প্রসেসটাকে আমরা বলি মেটালার্জি। এখন এটা কি করে হয়ে থাকে না, এটাকে তুমি হিট করলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাবো। হ্যাঁ, এই জিঙ্ক অক্সাইডকে কার্বন মনোক্সাইড অথবা কার্বন নিলে, কোক দিলে এটা জিঙ্কে পরিণত হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসে বেরিয়ে যায়। বা মনে করো FeCO3, যে আয়রনকে আমরা FeCO3 আকারে পাই, এটাকে বলা হয় ওর, যে আকারে মাটির তলায় আমরা পাই।
সো তুমি এটাকে হিট করো, হিট করলে কি পাবো? FeO পাবো আর কার্বন ডাইঅক্সাইড পাবো। এই FeOকে কার্বন মনোক্সাইড অথবা কোক মানে কার্বন দিলে এটা Fe তৈরি হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে বেরিয়ে চলে যায়। সো এই রিয়াকশানটাকে আমরা বলি যে মেটালার্জি, অর্থাৎ মাটির তলায় যে ফর্মে মেটালটাকে পাই সেটা হলো একটা ওর ফর্মে, একটা কম্পাউন্ড ফর্মে, এবং সেখান থেকে মেটালটার এক্সট্রাকশন করা বা বার করে নেওয়ার প্রসেস বা টেকনিকটাকে আমরা মেটালার্জি বলে থাকি। ওকে, সো আশা করব আমরা যে ডিকম্পোজিশন রিয়াকশনটা করলাম সেখানে কখনো লাইট পাঠিয়ে, কখনো সানলাইটের প্রেজেন্সে, কখনো ইলেকট্রিসিটির প্রেজেন্সে করলাম, আশা করবো এটা বুঝতে পেরেছ। এর পরের রিয়াকশনটা আমরা আসছি, সেটা হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ওকে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনটা কি আমি পড়িয়েছি আগে, আবার আমি ডিসকাস করছি। A+BC বলে একটা কম্পাউন্ড রিয়াকশন করছে, এ কি করলো? সি এর সঙ্গে যুক্ত হলো এবং বি কে আলাদা করে দিল। সো দিস ইজ এ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ওকে, বা অনেক সময় এটাকে সাবস্টিটিউশন রিয়াকশনও বলে থাকে। সাবস্টিটিউশন রিয়াকশনও বলে থাকে। এখন এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দুভাবে সম্ভব। একটা মনে রাখবে, মোর ইলেকট্রোপজিটিভ দিয়ে, ইলেকট্রোপজিটিভ দিয়ে। মোর ইলেকট্রোপজিটিভ আমরা কি করে জানবো? না, তখনও এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা মনে রাখতে হবে। এই রিঅ্যাক্টিভিটি সিরিজে যত তুমি নিচে থেকে ওপরে যাবে তত মোর ইলেকট্রোপজিটিভ হয়। তাহলে মোর ইলেকট্রোপজিটিভ ডিসপ্লেসমেন্ট করতে পারে, ওকে, কোনো কম্পাউন্ড থেকে। আর একটা মনে রাখবে, মোর ইলেকট্রোনেগেটিভ দিয়ে। ইলেকট্রোনেগেটিভিটি কী করে বুঝি? যেমন ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের সিরিজটা যদি দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো ফ্লোরিন, কারণ পিরিয়ডিক টেবিলের ওপর দিকে রয়েছে। আর পিরিয়ডিক টেবিলের ওপর দিকে যে এলিমেন্টগুলো থাকে তারা হলো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, ওকে। সো দুটোর অ্যাপ্লিকেশান কিন্তু খেয়াল করে দেখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোর ইলেকট্রোপজিটিভ মানে রিঅ্যাক্টিভিটি সিরিজের ওপর দিকে, আর একটা মোর ইলেকট্রোনেগেটিভ মানে তোমার কাছে ইলেকট্রোনেগেটিভিটির যে স্কেলটা রয়েছে সেটার ওপরে, মানে ফ্লোরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, রাইট? নাও এবার আমি তোমার কাছে পড়াটাই আসছি। মনে করো তোমার কাছে কোনো একটা জায়গায়, মনে করো তোমার কাছে রয়েছে CuSO4। আমি CuSO4 এর সঙ্গে Zn এর রিয়াকশানটা করতে পারি, কারণ কি জানো? দেখো কম্পাউন্ডটা কোথায় রয়েছে, কম্পাউন্ডটা রয়েছে এই জায়গাটা। আর আমি কি বলেছি? মোর ইলেকট্রোপজিটিভ দিয়ে রিয়াকশানটা করতে পারি, মানে তার উপরে রয়েছে এমন কাউকে দিয়ে করতে পারি। দেখো ওপরে Zn রয়েছে, তাহলে বলবো রিয়াকশানটা হবে। বুঝতে পেরেছ? তুমি এই Zn না নিয়ে তার উপরে যে কোনো কাউকে, আয়রন, লেড, যাকে খুশি নিলেও রিয়াকশানটা হতো, ওকে। নিলে FeSO4 প্লাস Cu তৈরি হতো, ওকে। এবার তোমাকে আমি একটা কথা বলছি, সেটি হলো, মনে করো তোমার কাছে ZnSO4 রয়েছে, তুমি যদি Cu নাও কি হবে? উত্তর হলো না, হবে না। তার কারণ কি? কারণ কম্পাউন্ডটা রয়েছে এই জায়গাটার, আর কম্পাউন্ডটা যেটার তার উপরের এলিমেন্ট দিয়ে হবে, নিচেরগুলো দিয়ে হবে না। কিন্তু এই রিঅ্যাক্টিভিটি সিরিজের ইম্পর্টেন্সটা এইটা। কম্পাউন্ডটা এখন তোমার জিঙ্কের, তাহলে জিঙ্কের কম্পাউন্ড মানে তার উপরের কাউকে দিয়ে হবে, তার তলার কাউকে দিয়ে হবে না। তো তার তলার তো রয়েছে কপার, তাই কপার দিয়ে রিয়াকশানটা হবে না। কিন্তু তুমি কপার না নিয়ে তুমি যদি Mg নিতে, তখন কিন্তু রিয়াকশানটা হয়ে MgSO4 প্লাস Zn তৈরি হতো। বুঝতে পেরেছ? কারণ এর ওপরে রয়েছে Mg, এর ওপরে অ্যালুমিনিয়াম রয়েছে, এর ওপরে ক্যালসিয়াম রয়েছে, এর ওপরে সোডিয়াম রয়েছে, এর ওপরে পটাশিয়াম রয়েছে। এদের মধ্যে যাকে খুশি দিয়ে রিয়াকশানটা হবে, কিন্তু তার তলার দিয়ে কোনোদিন হবে না। তো এই ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে মনে রাখবে, ইলেকট্রোপজিটিভের ক্ষেত্রে এই কনসেপ্ট হলো এইটা। ঠিক আছে? বুঝতে পেরেছ? যদি অসুবিধা থাকে আরেকবার ভিডিওটা স্টার্ট করে দেখো, বুঝতে পারবে ঠিকই। এবার মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ মানে কি? এই উপরের কাউকে দিয়ে সবসময় রিয়াকশানটা হবে। যেমন একটা এক্সাম্পলে আসছে, মনে করো তোমার কাছে KBr আছে, তার মানে ব্রোমিন,
তার মানে রিয়াকশানটা তুমি Cl2 সঙ্গে রিয়াকশানটা করতেই পারো, করলে তোমার কাছে KCl তৈরি হবে এবং Br2 তৈরি হবে। কিন্তু তোমার কাছে KBr রয়েছে, তুমি কিন্তু তার তলার I2 সঙ্গে রিয়াকশানটা হবে না। তাই যখন কোনো কম্পাউন্ডটা, এটা দেখো ব্রোমিনের কম্পাউন্ড, তাই তার ওপরের যাকে খুশি দিয়ে রিয়াকশানটা হবে, কিন্তু তার তলার কাউকে দিয়ে রিয়াকশানটা হবে না। তো আমি দেখে নেব ইলেকট্রোপজিটিভ হলে কম্পাউন্ডটা কোথায়, তার উপরের কাউকে দিয়ে হবে, তার তলার কাউকে দিয়ে হবে না। ঠিক তেমনি যদি ইলেকট্রোনেগেটিভও হয়, কম্পাউন্ড কোনটা, তার উপরের কাউকে দিয়ে হবে, তার তলার কাউকে দিয়ে হবে না। সো এইরকম আমরা রিয়াকশানগুলোকে করতেই পারি। ঠিক আছে, আর একটা কথা এখানে বলে রাখা দরকার, এই যে হাইড্রোজেন দেখছো, এই হাইড্রোজেনের উপরের যে কোনো মেটালকে বলা হয় তোমার কাছে রিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ মেটাল। রিঅ্যাক্টিভ মেটাল বা অনেক সময় অ্যাক্টিভ মেটাল বলা হয়ে থাকে হাইড্রোজেনের উপরে থাকা যে কোনো মেটালকে। কেন এই কথাটা বলছি, উপরে থাকা যে কোনো মেটালের সঙ্গে অ্যাসিডের রিয়াকশানে তোমার কাছে, উপরে থাকা যে কোনো মেটালের সঙ্গে অ্যাসিডের রিয়াকশানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। যে কোনো মেটাল, মনে করো তুমি এর মধ্যে Mg নিলে, Mgর সঙ্গে অ্যাসিডের রিয়াকশান করো, সালফিউরিক অ্যাসিডের মনে করো রিয়াকশান করছি, MgSO4 প্লাস H2 তৈরি হবে। বা মনে করো তুমি অ্যালমোনিয়াম নিলে, অ্যালমোনিয়ামের সঙ্গে মনে করো HCl রিয়াকশান করছো, ঠিক আছে, অ্যালমোনিয়াম ক্লোরাইড প্লাস H2 তৈরি হবে। কিন্তু মনে করো তুমি তার তলার কোনো একটা নিলে, কপারের সঙ্গে তুমি মনে করো HCl নিলে, কিছুই হবে না। সো হাইড্রোজেনের উপরের মেটালগুলোকে অ্যাক্টিভ মেটাল বলে, তার সঙ্গে অ্যাসিড বা ওয়াটার, ঠিক আছে, যার ওয়াটারও কিন্তু রিয়াকশান করে উপরেরগুলোর সঙ্গে এবং করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন মনে করে Mg প্লাস H2O, MgOH তৈরি হয়, মানে MgOH2 তৈরি হয় এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ওপরে থাকা যার কারোর সঙ্গে রিয়াকশান করতে পারে, এবং যত উপরের দিকে যাবে তত তার রিঅ্যাক্টিভিটি বাড়তে থাকে। অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তাই জন্য এটা ঠান্ডা জলের সঙ্গেও রিয়াকশান করতে পারে। আর নিচেরগুলো রিঅ্যাক্টিভিটি তুলনামূলক কম, কারণ হাইড্রোজেন থেকে বলেছি যত উপরে যাব তত রিঅ্যাক্টিভিটি বেশি। তো সোডিয়াম এবং পটাশিয়াম সবচেয়ে উপরে রয়েছে, তাই তাদের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তাই এরা ঠান্ডা জলের সঙ্গেও রিয়াকশান করতে পারে। কিন্তু তার তলারগুলো যদি আসো, তখন একটু গরম জল দরকার হয় রিয়াকশানটা করবার জন্য। ওকে, সো আশা করবো রিঅ্যাক্টিভ মেটাল সম্পর্কে ক্লিয়ার এবং ডিসপ্লেসমেন্ট রিয়াকশান সম্পর্কে তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসবো ডবল ডিকম্পোজিশন রিয়াকশান। ডবল ডিকম্পোজিশন বা অনেক সময় ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানও বলে থাকে, এমন ধরনের রিয়াকশানকে আমরা মোটামুটি দুটোভাবে ক্লাসিফাই করতে পারি। সেই ক্লাসিফিকেশানটা হলো, একটি হলো প্রেসিপিটেশন রিয়াকশান, অর্থাৎ যে রিয়াকশানে প্রেসিপিটেট পড়ছে, আর একটা হলো নিউট্রালাইজেশন রিয়াকশান। আমরা এক এক করে আসছি। প্রথমে আমরা শিখব প্রেসিপিটেশন রিয়াকশান, অর্থাৎ যে রিয়াকশানের পরে আমার কাছে প্রেসিপিটেশন পড়ছে। এই প্রেসিপিটেশন রিয়াকশানকে ডবল ডিকম্পোজিশন রিয়াকশানটা কীরকম, মনে করো AB আর CD রয়েছে, তো এর সঙ্গে C যুক্ত হবে, এর সঙ্গে D যুক্ত হবে, আর C এর সঙ্গে B যুক্ত হবে, তাই তো? তাকেই আমরা বলি ডবল ডিকম্পোজিশন রিয়াকশান। এখন প্রেসিপিটেশন রিয়াকশানের মধ্য দিয়ে আমরা ডিফারেন্ট আয়নগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এক্সাম্পল হিসাবে আমি Fe2+ নিলাম, Fe3+ নিলাম, Cu2+ নিলাম, Pb2+ আর Zn2+ নিলাম সাপোজ। সো Fe2+ আয়ন কি হতে পারে, FeSO4, এটার একটা রিলেশন FeCl3 নিলাম, মনে করো এখানে কপার সালফেট নিলাম, লেড নাইট্রেট নিলাম, যে কোনো অ্যানায়ন নিতে পারো, এটা ম্যাটার করে না, জিঙ্ক সালফেট নিলাম, মোট কথা চার্জটার সঙ্গে ব্যালেন্স করে না। এবার আমি এই রিয়াকশানটা করছি সবগুলোর সঙ্গে রিয়াকশানটা করছি কার সঙ্গে না, NaOH-এর সঙ্গে। সো প্রথমটা আমার কাছে 2 মোল NaOH লাগলো, তারপরটা 3 মোল, তারপরটা 2 মোল NaOH, তারপরটা 2 মোল লাগলো, এবং জিঙ্কের সঙ্গে লাগলো 2 মোল। প্রথমটা যেটা তৈরি হচ্ছে Na2SO4 এবং FeOH2। ক্যারেক্টারটা হলো, এই FeOH2টা হলো ডার্টি গ্রিন একটা প্রেসিপিটেট পড়বে।
ওকে, তো ডার্টি গ্রিন প্রেসিপিটেটটা ইন্ডিকেট করছে, তার মানে নিশ্চয়ই Fe2+ আয়নের এক্সিস্টেন্স ছিল। বা সেকেন্ড রিয়াকশানটার পরে তোমার কাছে যেটা তৈরি হচ্ছে এখানে, সেটা হলো FeOH3 তৈরি হচ্ছে, এবং এইটার যে কালারটা এটা হলো রেডিশ ব্রাউন। ওকে, আর ওপরটা কি ছিল? ডার্টি গ্রিন ছিল। এই রেডিশ ব্রাউন কালারটা ইন্ডিকেট করছে নিশ্চয়ই Fe3+ আয়ন ছিল। বা পরের রিয়াকশানটা যদি আমি করি, Na2SO4 CuOH2, এটা হলো পেল ব্লু। সো পেল ব্লু কালারটা ইন্ডিকেট করছে নিশ্চয়ই তার মধ্যে কপার আয়নটা ছিল। এবার আমি লেডেরটা চলে আসি। লেডের ক্ষেত্রে যদি করি তখন আমরা দেখব PbOH2 পাচ্ছি। এই PbOH2 যেটা আসছে এটা হলো চকলেট হোয়াইট। সো চকলেট হোয়াইট কালারটা ইন্ডিকেট করছে নিশ্চয়ই তার মধ্যে জিঙ্ক ছিল, লেড ছিল। জিঙ্কের টেস্টটা কি? জিঙ্কের টেস্টের পর এখানে Na2SO4 তৈরি হবে, আর ZnOH2, এটা হলো জিলেটিনিয়াস মানে শরৎকালে আকাশে যেমন মেঘ দেখতে পাওয়া যায় ঠিক অনেকটা ওই রকম ধরনের দেখতে হয়। সো এই প্রেসিপিটেশন রিয়াকশান আমাকে ইন্ডিকেট করছে ডবল ডিকম্পোজিশন রিয়াকশানের মধ্যেই পড়ছে। বুঝতেই পারছো, দেখো এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন কম্বাইন করেছে, আর এর ক্যাটায়নের সঙ্গে দেখো এর অ্যানায়ন কম্বাইন করেছে। সো সবগুলোই তোমার কাছে ডবল ডিকম্পোজিশন হচ্ছে, কিন্তু ডবল ডিকম্পোজিশনের এর ক্লাসিফিকেশনটা হলো প্রেসিপিটেশন রিয়াকশান। এবার আমরা আসছি নিউট্রালাইজেশন রিয়াকশান। সো নিউট্রালাইজেশন রিয়াকশান মানে কি? নিউট্রালাইজেশন মানে হলো কোনো একটা অ্যাসিড তার সঙ্গে বেস রিয়াকশান করবে, এবং অ্যাসিড এবং বেসের রিয়াকশানে সল্ট এবং ওয়াটার তৈরি হবে অলওয়েজ। সো কমপ্লিটলি রিয়াকশান করলে আমরা তখন বলবো কমপ্লিট নিউট্রালাইজেশন রিয়াকশান। এক্সাম্পল হিসাবে আমি NaOH আর HCl করতে পারি, NaCl + H2O। সো ইট ইজ এ নিউট্রালাইজেশন রিয়াকশান, ঠিক আছে? বা মনে করো তুমি NH4Cl, এগুলো সব সলিবেল সল্ট তৈরি হচ্ছে। NH4OH, এটা একটা বেস, আর এটা অ্যাসিড। হ্যাঁ, এটা বেস। এবার অ্যাসিডটা নিচ্ছি HCl, ফলে NH4Cl তৈরি হচ্ছে আর H2O। ওকে, সো এটা বেস, এটা অ্যাসিড, এটা হলো সল্ট, এটা হলো ওয়াটার। ওকে, বা তুমি NaOH নিলে, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড নাও, রিয়াকশান করলে NaNO3 তৈরি করছে আর H2O তৈরি করছে। সো লাইকওয়াইজ ইট ইজ এ বেস, ইট ইজ এ অ্যাসিড অ্যান্ড ইট ইজ এ সল্ট। সো অ্যাসিড এবং বেসের রিয়াকশানে সল্ট এবং ওয়াটার ফর্ম করেছে। সো এমনই একটি রিয়াকশান মনে করো আমি নিলাম লেড অক্সাইড, তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান করছি, করলে আমার কাছে কি তৈরি হবে? লেড নাইট্রেট তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। ওকে, সো এখানেও বুঝতে পারছো এটা হলো একটা বেস, এবং বেসের অক্সাইড একটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে লেড নাইট্রেট এবং ওয়াটার ফর্ম করেছে। সো এমন অজস্র রিয়াকশান আছে যেটা হলো নিউট্রালাইজেশন রিয়াকশান। যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক থেকে আমরা এটা স্টাডি করে নিতে পারি। এখানে একটা কথা বলা দরকার, এর অ্যাপ্লিকেশানটা কি, মানে এই যে নিউট্রালাইজেশন রিয়াকশান করছি অ্যাপ্লিকেশানটা কি না। আমরা জানি বি অথবা অবসের যে স্ট্রিংগুলো থেকে থাকে সেগুলো বিষাক্ত হয়ে থাকে। বিষাক্ত জিনিসটা কি না, এটা হলো অ্যাসিডিক নেচার হয়ে থাকে। তাই জন্য আমাদের যেখানে ফোটায় মৌমাছি বা বোলতা, তখন কী হয় বলো তো, আমাদের মানে প্রচুর জ্বালা দেয়, কারণ ওটা অ্যাসিডিক নেচারের হয়ে থাকে। সো যদি কারোর বোলতা কামড়েছে, তাকে যদি তুমি ওই জায়গাটা NaOH সলিউশন গুলে দাও, কারণ এটা তো অ্যাসিড। সো অ্যাসিড এবং বেসের সঙ্গে রিয়াকশান করে কী করবে? সল্ট এবং ওয়াটার তৈরি করবে। সল্টের তো কোনো ক্ষতি নেই, নুন খেলে কি তোমার কি কষ্ট হয়? নিশ্চয়ই হয় না। তো নুন কি বেসিক্যালি তো NaCl, তো ওই রকমই ওটা একটা অ্যাসিড। তো আমি যদি NaOH সলিউশন দিয়ে দিই, ব্যাস আমার কাছে সেই ব্যথাটা বা যন্ত্রণাটা অনেকটা কমে যাবে, কারণ অ্যাসিডের সঙ্গে বেস রিয়াকশান করে ফেলেছে। ওকে, বা মনে করো যখন আমাদের হার্ট বার্ন হয়, মানে যেটাকে আমরা অ্যাসিডিটি বলে থাকি। অ্যাসিডিটি মানে কি? অ্যাসিড বেশি হয়ে গেছে তোমার কাছে।
ব্যাস তুমি তখন কি করবে, তখন তুমি বাইরে থেকে অ্যালকালি অ্যাড করে দাও, মানে বেস অ্যাড করে দাও। সে সোডিয়াম হাইড্রক্সাইড হতে পারে, সোডিয়াম কার্বনেট হতে পারে, যেটাকে আমরা অ্যান্টাসিড বলে থাকি, অ্যান্টাসিড বলে খাই। তার মানে আমাদের যদি বুক জ্বালা, গলা জ্বালা এই সমস্ত কিছু করে, মানে অ্যাসিডিটি হয়ে গেছে, দেন তুমি অ্যান্টাসিড খাও। অ্যান্টাসিড মানে বেসিক্যালি একটা অ্যালকালি, যেটা সোডিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম কার্বনেট হতে পারে। তখন দেখবে তোমার কাছে নিউট্রাল হয়ে যাবে সলিউশনটা। সো এইভাবে আমরা ডবল ডিকম্পোজিশন রিয়াকশানের অ্যাপ্লিকেশানটা করতে পারি। এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হলো এনার্জি চেঞ্জ। সো আমরা এনার্জি চেঞ্জ রিয়াকশান সম্পর্কে এখন আমরা দেখব। ওকে, দেখো এনার্জি চেঞ্জ মানে তোমাকে মনে রাখতে হবে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের এই দুজনের এনার্জি ডিফারেন্ট আছে, এবং ডিফারেন্ট বলেই তোমার হয় হিট তৈরি হচ্ছে, নয় রিয়াকশানটায় হিট দরকার হচ্ছে। তাহলে মনে করো রিয়াক্ট্যান্ট থেকে কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, এর এনার্জি যখনই ডিফারেন্স থাকে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে থাকেই, সেই এনার্জিটা কি এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি হতে পারে, ল্যাটেন্ট এনার্জি হতে পারে, ঠিক আছে, ল্যাটেন্ট হিট যেটাকে বলি আমরা। তো যদি এর আর এনার্জির মধ্যে ডিফারেন্স থাকে, তো মনে করো এর এনার্জি বেশি, এর এনার্জি কম, তাহলে বাকি এনার্জিটা কী হবে, হিট আকারে বেরিয়ে আসবে, তাই তো। তখন আমরা দেখি রিয়াকশানটায় হয় গরম হয়ে গেছে, নয় দেখবো ঠান্ডা হয়ে গেছে। তো এমন রিয়াকশানকে আমরা দুভাবে ক্লাসিফাই করি, একটা হলো এক্সোথার্মিক, একটা হলো এন্ডোথার্মিক রিয়াকশান। এক্সোথার্মিক মানে যে রিয়াকশানে হিট তৈরি হয়। মনে করো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশান করছে। এই রিয়াকশানের ফলে অ্যামোনিয়া তৈরি হলো, কিন্তু তার সঙ্গে হিটও তৈরি হলো। সো দিস রিয়াকশান ইজ এ এক্সোথার্মিক রিয়াকশান। আর একটা এক্সাম্পল নিই, H2 + O2 মিলিয়ে আমার কাছে কী হচ্ছে, 2H2O। এই রিয়াকশানেও হিট তৈরি হচ্ছে। আচ্ছা, অনেক সময় হিটকে আমি ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম, এই হিটকে অনেক সময় ডেল্টা টি আকারেও দেখানো হয়, ঠিক আছে, মানে হিট তৈরি হচ্ছে, মানে আমি যেখানে রিয়াকশানটা করছি সেটা গরম হয়ে যাচ্ছে। সো দিস রিয়াকশান ইজ কল্ড এ এক্সোথার্মিক রিয়াকশান। কিন্তু যে রিয়াকশানে মনে করো আমার কাছে হিট দরকার হয়, যে রিয়াকশানে আমার কাছে হিট দরকার হয়, তখন সেই রিয়াকশানকে আমি বলবো এন্ডোথার্মিক রিয়াকশান। কারণ সেই রিয়াকশানে হিট দিলে তবেই রিয়াকশানটা হয়। মনে করো কার্বন প্লাস H2O মিশিয়ে দিলে রিয়াকশান হবে না, তার সঙ্গে তোমাকে গরম করতে হবে, তবেই তোমার কাছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হবে। তখন এই রিয়াকশানগুলোকে আমি বলবো -ΔT বলে দেখাবো, কারণ এখানে তোমার রিয়াকশানটায় হিট দরকার হচ্ছে। এবার আমরা একটা ডিফারেন্স করব, যেটা হলো ফটোকেমিক্যাল আর একটা হলো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান। ইলেকট্রোকেমিক্যাল মানে বুঝেছো, কারেন্ট পাঠিয়ে যেটা হয়, কারেন্ট দিয়ে যেটা হয় সেটাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল বলি। আর ফটোকেমিক্যাল মানে কি, ডিফিউজ লাইট মানে ডাইরেক্ট লাইটটা না দিয়েও, অথবা ডিরেক্ট লাইট পাঠিয়ে যদি হয়ে থাকে, তখন আমরা তাকে বলি ফটোকেমিক্যাল রিয়াকশান। মোট কথা, লাইটের প্রেজেন্সে যদি কোনো রিয়াকশান হয় তখন তাকে আমরা ফটোকেমিক্যাল রিয়াকশান বলবো, আর কারেন্ট পাঠিয়ে যদি কোনো রিয়াকশান হয় তখন তাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান বলবো। মনে করো AgBr, তাকে তুমি লাইট পাঠাও, সানলাইট পাঠাও, সানলাইট পাঠালে যেটা তৈরি হবে Ag2Br এবং Br2 তৈরি হয়। সো লাইট পাঠিয়ে রিয়াকশানটা হচ্ছে। বা মনে করো কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, একে তুমি ডাইরেক্ট সানলাইট পাঠালে দেখবে তোমার কাছে গ্লুকোজ ফর্মেশন হচ্ছে। ওকে, সো লাইট পাঠিয়ে যদি রিয়াকশানটা হয়ে থাকে, সেই লাইটটা ডিফিউজ লাইট হতে পারে, অর্থাৎ ডাইরেক্ট লাইট না হয়েও হালকা লাইটে পড়তে পারে, অথবা ডিরেক্ট একেবারে হাই কনসেন্ট্রেশনের লাইট পড়তে পারে। পরে যে রিয়াকশানটা হয় তাকে ফটোকেমিক্যাল রিয়াকশান বলে। আর একটা বড় এক্সাম্পল হলো বায়োফটোকেমিক্যাল রিয়াকশান, হলো ফটোসিনথেসিস রিয়াকশান, যেখানে কিনা লাইট পাঠিয়ে রিয়াকশানটা করা হয়। ইলেকট্রিক রিয়াকশানটা হলো কারেন্ট পাঠিয়ে বা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান বলা হয়ে থাকে। কারেন্ট পাঠিয়ে যদি রিয়াকশান হয়ে থাকে, যেমন মনে করো H2O, অ্যাসিডিক ওয়াটারকে যদি কারেন্ট পাঠানো হয় তখন H2 এবং O2-তে পরিণত হয়। বা আমরা জানি এরকম একটা সেল বলে একটা কনসেপ্ট আছে, যেটাকে ইলেকট্রোলিসিস বলে। উঁচু ক্লাসে পড়বে, এই ছোটোটাকে নেগেটিভ সাইন দেখানো হয় যেটাকে ক্যাথোড বলে, আর বড়োটাকে পজিটিভ সাইন অ্যানোড বলা হয়।
তো আমরা যদি এখানে NaCl-কে রাখি Na প্লাস আর Cl মাইনাস, সো Na প্লাসটা এই মাইনাসের দিকে যাবে, কারণ এই প্লাস চার্জ অলওয়েজ নিশ্চয়ই নেগেটিভের দিকে রান করে। সো এইখানে এসে কি করবে, এখানে এসে ইলেকট্রন নেবে, কারণ এখানে ইলেকট্রন ভর্তি, নিয়ে সোডিয়ামে পরিণত হবে। বা Cl মাইনাসটা এই ইলেকট্রনে চলে আসবে, Cl মাইনাসটা এখানে এসে কি প্লাস আছে, মানে ইলেকট্রন কী করবে, ছেড়ে দেবে, Cl এ পরিণত হবে, এবং Cl দুখানা জোড়া লেগে Cl2 গ্যাসে পরিণত হবে। অর্থাৎ ইলেকট্রিক পাঠিয়ে, কারেন্ট পাঠিয়ে রিয়াকশানটা হচ্ছে। এই রিয়াকশানটা দেখো আলটিমেটলি NaCl ছিল, কিন্তু কারেন্ট পাঠানোর পর Na প্লাসটা এখানে গিয়ে সোডিয়াম ডিপোজিট করলো এবং এইখানে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করলো। সো এটা কারেন্ট পাঠিয়ে হচ্ছে, সো এটাকে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান। নেক্সট আমরা শিখবো কন্ডিশন অফ কেমিক্যাল চেঞ্জ, মানে কেমিক্যাল চেঞ্জটা হওয়ার জন্য কি কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, প্রথমে আমি বলছি ক্লোজ কন্ট্যাক্ট। ঠিক আছে, দেখো ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে। মনে করো এ রয়েছে ইন্ডিয়াতে আর বি রয়েছে পাকিস্তানে, দুজনের মধ্যে রিয়াকশান হবে? বা এ রয়েছে ইন্ডিয়াতে, বি রয়েছে মনে করো বাংলাদেশে, রিয়াকশান হবে? কোনোদিন রিয়াকশান হবে না। তো এ এবং বিকে কী হতে হবে, ক্লোজ হতে হবে, কাছাকাছি থাকতে হবে। সো ক্লোজ করবার জন্য আমরা কি করি, অনেক সময় সলিউশন ফেজে রিয়াকশান করি। সলিউশন ফেজে ক্লোজ করার কোনো দরকার হয় না, ও আপনা আপনি ক্লোজে চলে আসবে। মনে করো তুমি AgCl আর মনে করো AgNO3 আর মনে করো NaCl এর রিয়াকশান করছো। তুমি জিনিসটাকে যদি সলিউশনের মধ্যে নিয়ে নাও না, তারা দেখবে পুরোটা গুলে যায়, তো তখন এরা কাছাকাছি চলে আসার চান্স অনেকটা থাকে, তার মানে ক্লোজ কন্ট্যাক্টে চলে আসতে পারে। আদারওয়াইজ মনে করো তুমি কি করছো, I2 এবং ফসফরাসের রিয়াকশান করছো, সলিউশন করনি। সলিউশন মানে বুঝেছো তো, মানে মনে করো জল নিলে জলের মধ্যে গুলে দুজনকে নিয়ে নিলে, তাহলে রিয়াকশান করাটা খুব সোজা, কারণ জলের মধ্যে আরও গুলে রয়েছে, কাছাকাছি আসার চান্সটা অনেক বেশি। আদারওয়াইজ যদি তারা সলিড হয়, তাদেরকে ক্লোজ আনতে হবে, তবেই রিয়াকশানটা ঘটবে। মানে ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট দরকার আছে, দূরে থাকলে রিয়াকশানটা কিন্তু হবে না। তাই জন্য অনেক সময় কি করে, গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়, যাতে তারা ক্লোজটা সহজে আসতে পারে। ঠিক আছে, তাই ডাস্ট করা বা গ্রিন্ডারিং করা অনেক সময় হয়ে থাকে, যাতে তারা ক্লোজটা আসতে পারে। ওকে, সো কেমিক্যাল রিয়াকশান করবার জন্য সবসময় কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে আসাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 2 নম্বর আমরা বলবো, এটা ক্লোজ কন্ট্যাক্ট খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 2 নম্বর হলো বাই সাপ্লাই এনার্জি। এনার্জি সাপ্লাই করতে পারো। এবার এনার্জি কত রকমভাবে সাপ্লাই হতে পারে, একটা হিট, যেমন মনে করো নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে হিট করে 2NO তৈরি হলো, হিট দিলাম, এনার্জি সাপ্লাই হলো। লাইট হতে পারে, এক্সাম্পল হিসাবে অক্সিজেন থেকে যখন ইউভি লাইটটা দিলে তখন মনে করো ওজন তৈরি হলো, লাইটের প্রেজেন্স হলো। থার্ড হলো ইলেকট্রিসিটি হতে পারে। ইলেকট্রিসিটি মানে ওয়াটার নিলে কারেন্ট পাঠালে, কারেন্ট পাঠানোর পর হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হলো, সো এটা ইলেকট্রিসিটি প্রেজেন্সে হলো। ওকে, তারপর আমরা করতে পারি কি, প্রেসারের প্রেজেন্সে হতে পারে অনেক সময় রিয়াকশান। প্রেসারের একটা এক্সাম্পল দিই, আমরা আগেও দিয়েছি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি, যেটাকে হেবার প্রসেস বলে। সেটা মনে করো 450 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। আয়রনের সঙ্গে বলেছিলাম মলিবডিনাম দেবো, যাতে আয়রনটাকে অ্যাক্টিভেটেড করে। এখানে মলিবডিনাম অ্যাক্টিভেটার হিসাবে কাজ করে, ঠিক তো? কিন্তু তার সঙ্গে আর একটা কন্ডিশন ছিল, 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার ছিল, ফলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ওকে, এবার হলো ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কি, ক্যাটালিস্ট মানে নিজে অংশগ্রহণ করে না রিয়াকশানে, কিন্তু রিয়াকশানটাকে হেল্প করে। মনে করে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া এবং অক্সিজেন মিলে প্লাটিনাম ক্যাটালিস্ট দিলাম, প্লাটিনাম ডাস্ট দিতে হবে, কারণ যত ডাস্ট হয় তত ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়ে, কারণ ডাস্ট হলে তার সারফেস এরিয়া বাড়তে থাকে। ওকে, তাই তার অ্যাক্টিভিটি বাড়ে। তো এনও তৈরি হয়, এনওটা কী কাজে লাগে, পরবর্তীকালে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এটা থেকে।
সো এই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, তাই এখানে প্লাটিনাম ক্যাটালিস্ট লেগেছে। আগের রিয়াকশানও কিন্তু ক্যাটালিস্ট দিয়েছিল, এটাও ক্যাটালিটিক রিয়াকশান বলা যায়, কারণ এফি ক্যাটালিস্ট দিলে তবে রিয়াকশানটা হয়েছিল। ঠিক আছে, আরেকটি হতে পারে, সেটা হলো সাউন্ড। মনে করো অ্যাসিটিলিন নিলে, অ্যাসিটিলিনের মধ্যে সাউন্ড দিলে, মানে প্রচণ্ডভাবে সাউন্ড দিলে, তখন অ্যাসিটিলিন ব্রেক হয়ে যায়। অ্যাসিটিলিন কি বেসিক্যালি স্ট্রাকচার এরকম, তো প্রচণ্ড সাউন্ড দিলে অ্যাসিটিলিন ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে কার্বন এবং হাইড্রোজেনে পরিণত হয়। সো এতগুলোভাবে আমরা কোনো একটা রিয়াকশানকে, কেমিক্যাল চেঞ্জকে আমরা ইন্টারপ্রিটেট করতে পারি। আমি জানি এই ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, কিন্তু এই ভিডিওটার মধ্য দিয়ে আমরা কেমিক্যাল চেঞ্জ এবং রিয়াকশান সম্পর্কে একটা বেসিক আইডিয়া করতে পেরেছি, যেটা দিয়ে আমরা যে কোনো রিয়াকশানকে এক্সপ্লেন করতে সহজে পারবো। এবং আশা করব এই ভিডিওটা উপকারে আসবে। যদি সকলের উপকারে আসে ভিডিওটা, তবে আমার পরিশ্রম সার্থক হবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার।